আন্তর্জাতিক গণমাধ্যমে যেই জাতি যেই দেশ তার বাবা এবং তার পরিবারকে হত্যা করেছে তিনি সেই দেশের কাছ থেকে সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। সেই শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। 1975 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সে প্রতিশোধ দিয়েছে বাংলাদেশের কাছ থেকে, সে প্রতিশোধ দিয়েছে বাংলার জনগণের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানচিত্রের কাছ থেকে। সে এমন ভাবে প্রতিশোধ দিয়েছে, এমনকি বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য, শেখ হাসিনা প্রতিশোধ নিয়েছে তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে। কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন। ছোট্ট একটা তথ্য, আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক, কতগুলো ব্যাংক সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয় আপনারা নিজেরাই ভুক্তভোগী। ব্যাংকগুলোতে গেলে 10,000 টাকার চেক পাস করবার সামর্থ্য নাই। কোটি টাকার ডিপোজিট আপনার, ব্যাংকে যাবেন আপনাকে বলবে যে মাসে মাসে 50,000 টাকা করে নিয়ে যান। আপনি বলেন 1 কোটি টাকা যার ডিপোজিট, সে যদি প্রতি মাসে 50,000 টাকা করে নেয় তার নাতিপুতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবে না। এই হলো দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা। অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে আক্ষরিক অর্থেই তলবিহীন ঝুড়িতে পরিণত করে কিভাবে করেছে? মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি করেছে। 30,000 কোটি টাকার নামে পদ্মা সেতু করে 20,000 কোটি টাকা পাচার করেছে। এভাবে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে 2 গুণ 3 গুণ বেশি খরচ দেখিয়ে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের এখানে লক্ষ কোটি বাঙালিদের, প্রবাসী বাঙালিদের, ব্যবসায়ী বাংলাদেশের মানুষদের কষ্টার্জিত ঘাম ছড়ানো অর্থ যেটা দিয়ে ধীরে ধীরে দেশ এগিয়ে যাচ্ছিল, সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমি চিন্তা করি একটা মানুষ তাও বিধবা, একটা ছেলে একটা মেয়ে আছে, এই ছেলে মেয়েকে আগে থেকে নিজের দেশের বাইরে সেটেল করেছে। আর একটা বোন ছিল, এই মহিলা প্রায় 80 বছরের কাছাকাছি, তার এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবার এবং পাচার করবার প্রয়োজনটা কি ছিল? পরে আমার কাছে মনে হয়েছে আসলে টাকার লোভে শেখ হাসিনা অর্থ পাচার করে নাই, সে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করাই ছিল তার উদ্দেশ্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বরং বাংলাদেশ যেন চিরদিন ভারতের করতলগত একটি অঙ্গরাজ্যের মতো থাকে, এই ছিল শেখ হাসিনার রাজনীতির প্রধান কথা। সংগ্রামী সাথী বন্ধুগণ, এভাবে 15টা বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে নাই। আমার কাছে কথা স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তার কাছে তিলকমালী মুখ্যমন্ত্রী হওয়াটাই ছিল অগ্রগণ্য। এভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের অর্থ ব্যবস্থা সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের চির উন্নত শিরকে ধুলায় মিশিয়ে দেওয়াই ছিল তার এবং তার প্রভুদের রাজনীতির মূল কথা। আজ শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়ানোর প্রয়াস শুরু করেছে, বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিন তিন করে দানা বাঁধতে শুরু করেছে, বাংলাদেশ যখন আবার ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি ট্র্যাকে ওঠার চেষ্টা করছে, বারবার সেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এবং তার অভিভাবকরা, তার প্রভুরা দেশের সীমান্তের বাইরে থেকে আমার বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে, দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করে আবার তারা ক্ষমতার মস্তদে ফিরে আসবে
দিবা স্বপ্ন দেখছে। আমরা বলতে চাই পরিষ্কার, আজকে ভারতকে লক্ষ্য করে নাম নিয়েই আমাদেরকে কথা বলতে হয়। বিগত 6 মাসে অনেক চেষ্টা করেছো, পানের পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে তুমি পানিতে ডুবিয়ে মারো। বাংলাদেশের মানুষ বন্যার পানিতে দাঁড়িয়ে তারা হাতে হাত থেকে ঐক্যবদ্ধ হয়েছে। এবার তুমি ইস্কন কেটে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বানাতে চাও। আমরা পরিষ্কার ভাষায় বলি, সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী যারা সম্প্রীতিতে বিশ্বাসী, আপনারা নিজ নিজ জায়গায় শান্তিপ্রিয় ভাবে থাকুন। আপনারা যে কোনো নিরাপত্তাহীনতা বোধ করবেন, বাংলাদেশের রাষ্ট্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন আপনাদেরকে নিরাপত্তা দিবে। যদি সেক্ষেত্রে নিরাপত্তার অবস্থার কোন অপ্রতুলতা আপনারা যদি অনুভব করেন, পার্শ্ববর্তী ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার হুজুররা, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী জনতার কাছে আপনারা শুধুমাত্র একটু সংবাদ দিবেন। দেখবেন এদেশের সম্প্রীতি রক্ষা করবার জন্য, জনগণের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকবো। আমরা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, সব বিষয়ে স্বাভাবিকতাকে ফিরিয়ে আনবার চেষ্টা করুন। ভারতে সংখ্যালঘু হিসেবে মুসলমানরা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ভারতে হিন্দুদের বিপরীতে মুসলমানদের তাদের জনসংখ্যার যে অনুপাত, সেই অনুপাতে ভারতের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরিতে কত পার্সেন্ট মুসলমান সেখানে নিয়োজিত, আর পক্ষান্তরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যানুপাতিক অনুপাত হিসেবে তারা কত পার্সেন্ট বাংলাদেশে সরকারি সুযোগ সুবিধা, চাকরি বাকরির সুবিধা ভোগ করছে, বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করুন। আমি একথা বলি না যে ভারত যেহেতু সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে, কাজেই তার প্রতিশোধ নিতে বাংলাদেশের হিন্দুদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে, এই ধরনের সাম্প্রদায়িক কোন দাবি অতীতে আমরা করি নাই, আজও করছি না, ভবিষ্যতেও আমরা করব না। আমাদের স্পষ্ট কথা, সকলের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করুন। যদি বৈষম্য থেকে থাকে, যদি এমন থেকে থাকে যে শুধু হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নানাভাবে তাদেরকে পলায়ন করা হয়ে থাকে, তাহলে এখানে ষড়যন্ত্রের আভাস খুঁজে পাই আমরা। অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের, বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের, খ্রিস্ট ধর্মাবলম্বী হিসেবে খ্রিস্টানদের প্রত্যেকের যার যার অধিকার নিশ্চিত করা হবে। এমনকি আমি এটাও বলি, সংখ্যালঘু হিসেবে মুসলিমদের থেকে তাদেরকে কিছুটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বেশি দেওয়া হোক, এটাও আমরা কোনো ক্ষোভ প্রকাশ করব না। কিন্তু যদি আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বাংলাদেশকে নয় ভারতকে নিজেদের প্রধান আশ্রয় হিসেবে মনে করে, তাদেরকে মাধ্যমে যদি আমার বাংলা অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হয়, আর সেই বিশৃঙ্খলাকারীদেরকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন, প্রতিরোধ করতে ব্যর্থ হন, জনগণ নিজেরাই প্রতিরোধের জন্য প্রতিরোধ যুদ্ধ করবে। বন্ধুগণ, আজ লাখো করছে, চট্টগ্রাম থেকে যে আওয়াজ উঠেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, গোটা বাংলাদেশ আজ অভিন্ন সুরে কথা বলছে, আর কোন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো শহীদ মৃত্যু আমরা দেখতে চাই না, আর কোন অযথা রক্তপাত
দিয়ে ক্ষমতার মস্তকে আঁকড়ে থাকবার চেষ্টা করেছিল। বাংলাদেশের ক্ষমতার মস্তক ছিল আর কোন ক্ষমতাসীনদের কাছে